ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি, রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি। 3 আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই, আদালতে নিপীড়ক মাইনুদ্দিনের দোষ স্বীকার। এসডিজি অর্জনে দ্রুত বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের তাগিদ, নগর আদালত প্রতিষ্ঠায় গুরুত্ব। এক বেঞ্চে 1 মাসে 55 মামলার নিষ্পত্তি, আপিল বিভাগেও কমছে জট। সৌদিগামীদের জটিলতা পুরোপুরি কাটেনি, ফর্ম পূরণ করেও অনেকেই পাচ্ছেন না টিকেটের SMS। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, নন্দিত চিত্রশিল্পী SM সুলতানের 26তম মৃত্যুবার্ষিকী, সংগ্রামশীল জনমানুষের জীবনচিত্রে আজও সমাদৃত বিশ্বজুড়ে। ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়। এদিকে ধর্ষকের বিচারের দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে আজও উত্তাল রাজধানী। সহকর্মীদের সহায়তায় রাসেল খানের রিপোর্ট। ন্যায় বিচার পেতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর অনশন। শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। সাধারণ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার। ধর্ষণে সহযোগিতা করায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু সহ 3 জনকে আসামি করে মামলা করেন তিনি। অপরাধীদের বিচারের আওতায় আনতে এই অনশন। যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত যে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির মানববন্ধন। কর্মসূচি থেকে আইন কঠোর করার দাবি জানান বক্তারা। বিশেষ ট্রাইব্যুনালে অতি স্বল্প সময়ের মধ্যে বিচারের রায় নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে ধর্ষকরা যেন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা না পায় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা। এই মধ্যযুগীয় ব্যবস্থা বাদ দিয়ে কত দ্রুত বিচার করা যায় সেদিকে যেতে হবে। জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন। বক্তৃতায় নানা অভিযোগ তুলে ধরেন সুজন সভাপতি। যারা এইসব অন্যায় আচরণ করছে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান আসে কর্মসূচি থেকে। আইনের শাসন না হলে কোনো লাভ নেই, মৃত্যুদণ্ড দিয়েও লাভ নেই। ধর্ষণের বিরুদ্ধে ক্রোধ প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেছে প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী। একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। নিপীড়ন বন্ধে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান সবার। রাজনৈতিক নেতারা মনে করেন এসব গুন্ডা পান্ডাদের হাতে না রাখলে তার বোধহয় ক্ষমতা থাকে না, রাজনীতি করা যায় না। সম্পূর্ণ ভুল। এই গুন্ডা পান্ডারাই আপনাকে একদিন শেষ করে দেবে। 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে যাতে মানুষের কাছে দৃশ্যমান হয়। ধর্ষণের প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষক, সন্ত্রাসী, মাদকসেবী ও অপকর্মকারীদের দলে প্রশ্রয় দেওয়া যাবে না, ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুর রাজবাড়ী মাঠে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। দলের কোনো পর্যায়ে ধর্ষক, সন্ত্রাসী, মাদক সেবীদের মতো অপকর্মকারীদের
আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। অপরাধে কেউ যেন কমিটিতে ঠাঁই না পায়। খারাপ লোকদের দিয়ে দল ভারী করা দলের জন্য শুভ ম্লান করে দেবে। নোয়াখালী বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে প্রধান আসামি বাদল এবং কামাল ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নোয়াখালী প্রতিনিধির সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে মাইনুদ্দিন শাহেদকে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস.এম. মুসলেউদ্দিন মিজানের আমলি আদালতে তোলা হয়। সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই আসামির নাম উঠে আসায় তাকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। 2 দিনের রিমান্ড শেষে আজকে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিত। এর আগে শুক্রবার আসামি আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এদিকে শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল জয়কৃষ্ণপুর গ্রামে যান তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তিনি আশপাশের এলাকাসহ নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয়দের সাথে। গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা রেল স্টেশনের কাছে ট্রেনে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রকি ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বড়লেখায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দেলোয়ার নামে একজনকে আটক করেছে পুলিশ। সাভারের আশুলিয়ার রুস্তমপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার 5 জনের 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি 3 জনকে 3 দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সাতক্ষীরার আশাশুনিতে কোদান্ডা গ্রামে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মইনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরের সালনায় স্কুল ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হোসেন সবুজকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে যশোরে বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক 7 জনকে কারাগারে পাঠানো হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির অন্যতম বিষয় সবার বিচার পাবার অধিকার। কিন্তু নিয়মিত আদালতের বাইরে স্থানীয় পর্যায়ে আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির তেমন কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন এজন্য নগর আদালত প্রতিষ্ঠার দিকে নীতি নির্ধারকদের নজর দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাড়ছে নগরায়ন। 12টি সিটিতে বসবাসকারীদের সংখ্যা 2 কোটির উপরে। তাদের আইনি অধিকার ও সুশাসন দিতে আছে প্রাতিষ্ঠানিক নিয়মিত আদালত। কিন্তু এখন প্রধান বাধা মামলা জট। 36 লাখ মামলা এখনও নিষ্পত্তির অপেক্ষায়। একজন বিচারকের বিপরীতে 1883টি মামলা। নেই পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধাও। এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষ আদালতের চাইতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে বেশি আগ্রহী। গ্রাম আদালত ও পৌর বিরোধ নিষ্পত্তি বোর্ড আইনের মতোই সিটি কর্পোরেশন এলাকায় নগর আদালত পরিচালনার কোনো বিধান নেই। কিন্তু নগরের জন্য এটি এখন সময়ের চাহিদা। নগর আদালত আইনের প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা শিরোনামে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আলোচনায় মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। গ্রাম আদালত অনেকদিন থেকেই আছে। তারা বলেন এ ধরনের আদালত হলে বাঁচবে সময়, সাশ্রয় হবে অর্থের। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই আইন প্রয়োজন। যারা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ আছে, যারা বস্তিতে অবস্থান করেন, যাদের অনেকেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, নাগরিক অধিকার থেকে বঞ্চিত, তাদের বিচারিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। SDG 16.1, 1, 2, 3 স্পেশালি অ্যাক্সেস টু জাস্টিসের কথা বলা হয়েছে। নগর পরিচালনার ব্যবস্থাপনায় এই নগর আদালত একটা সফল কামের ব্যবস্থা করতে পারে। সেটাকে আমরা একসময় মহল্লা সর্দার প্রথা বলতাম, যেটি আমার এই ঢাকার একটা অসম্ভব সাফল্যময় ঐতিহ্য। তার পুনঃপ্রবর্তনের একটা সম্ভাবনা রয়েছে আধুনিকায়নের মধ্যে দিয়ে। এটিকে আদালত নামে পরিচিত করাতে থাকতে হবে বিচারক ও আইনজীবী।
বলছেন আইন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। একে প্রভাবমুক্ত রাখতে বিচার বিভাগের সংশ্লিষ্টতা রাখারও পরামর্শ তাদের। কিছু কিছু জায়গায় আমার চোখে পড়ছে যেটা প্রেজেন্ট ল এর সাথে সাংঘর্ষিক। আপনি যদি আদালত বলেন সেখানে আইনজীবীর যেতে দিতে হবে, আদালত বললে পরে কিন্তু ওখানে একজন বিচারক থাকতে হবে। আমি নগর আদালতের পক্ষে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের সব জায়গাটা কিন্তু এখন দুর্বৃত্তায়ন। দলীয় প্রতীকে নির্বাচিত হচ্ছে, তাদের হাতে এইসব বিচারগুলো কতগুলো নিরাপদ থাকবে? যেমন 5 জনের কোর্ট, 2 জন হচ্ছে বাদী, 2 জন বিবাদী, মাঝখানে তো একজন চেয়ারম্যান, যিনি হচ্ছেন জনপ্রতিনিধি। তাহলে ওই 3 জন এক হয়ে গেলে তো কাজ শেষ। এই আদালতের রায় বাস্তবায়নে পৃথক সংস্থা ও প্রশাসনিক ব্যবস্থা রাখারও কথা বলছেন কেউ কেউ। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই স্থানীয় সরকার দ্বারা পরিচালিত ভিলেজ কোর্টের মতো কোর্ট চলছে। সংবিধানের মৌলিক বিষয়গুলো লঙ্ঘিত হয় এমন ইস্যু এই আদালতের বিচারের আওতায় আসবে না বলেও মতামত এসেছে আলোচনায়। আইন প্রণয়নের জন্য মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা জট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গঠন করেছেন নির্দিষ্ট কয়েকটি হাইকোর্ট বেঞ্চ। আর এই উদ্যোগের পর একটি বেঞ্চে 1 মাসে নিষ্পত্তি করেছে 55টি মামলা। প্রায় অভিন্ন চিত্র অন্য বেঞ্চগুলোতেও। এছাড়া আপিল বিভাগেও জেল আপিল সহ বহু পুরাতন মামলার নিষ্পত্তি হচ্ছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 1986 সালের স্ত্রী হত্যা মামলা। পাবনার বিচারিক আদালতে যাবজ্জীবন হয় স্বামীর। রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন 1988 সালে। 32 বছর পর সেই আপিলের রায় আসে। সাজা বহাল রাখেন হাইকোর্ট। বরিশালের ইউনুস হাওলাদার রাগের মাথায় 2 বছরের কন্যা শিশুকে উঠোনে ছুঁড়ে মারেন। শিশুটির মৃত্যু হলে ডুবায় লুকিয়ে রাখেন তিনি। এরই মধ্যে 7 বছর কারাবাস করেছেন তিনি। 29 বছর পর হাইকোর্ট তাকে খালাস দেয়। প্রায় প্রতিদিনই 3 থেকে 4টি মামলা নিষ্পত্তি হচ্ছে বিচারপতি আবু জাফর সিদ্দিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। 1960 সাল থেকে পড়ে থাকা মামলা নিষ্পত্তি করে আসছে এই ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ। হত্যা মামলা, অস্ত্র মামলা, ডাকাতি মামলা, ধর্ষণ, এই মামলাগুলোর শুনানি হচ্ছে। গত সপ্তাহে আমাদের বেঞ্চে সবচেয়ে পুরাতন মামলা ছিল 1987 সালের। 1 সপ্তাহে রায় এসেছে 18টি মামলার, আর 1 মাসে নিষ্পত্তির সংখ্যা 55টি। পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির উদ্যোগের পর উচ্চ আদালতের এই চিত্র। গত সপ্তাহে আমরা প্রায় 18টি মামলার রায় এসেছে। এ পর্যন্ত আমাদের দ্বৈত বেঞ্চ থেকে প্রায় 55টি মামলার রায় প্রদান করা হয়েছে। 6 সেপ্টেম্বর থেকে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলছে। নিষ্পত্তি হচ্ছে পুরাতন মামলা। অ্যাপেলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বোথ ডিভিশনকে নির্দেশ দিচ্ছেন যে পুরনো মামলাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে শুনতে হবে। এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্স না হলে উনি কোনো মেনশনও নেবেন না বলেছেন। পুরাতন মামলা নিষ্পত্তিতে সিরিয়াল মেনটেন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। অনেক ইম্পর্টেন্ট মামলা বারের থেকে বলে যে এটা এত ইম্পর্টেন্ট এখন করতে হবে, আমরা এটা প্রেফারেন্স দিয়ে আগে চলে আসছে, আমরা অনেক জেল এপিল করতে পারি নাই। এখন আমি বলেছি যে সিরিয়াল ছাড়া কোনো মামলা হবে না। সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্য মতে গত বছরের 31 ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে 23,617টি মামলা বিচারাধীন ছিল, আর 24 সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা 15,460টি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ফর্ম পূরণ করেও সৌদি প্রবাসী অনেকেই টিকিট নিশ্চিতের ফোন কিংবা SMS পাচ্ছেন না। তাদের দাবি, পরে ফর্ম পূরণ করে এরই মধ্যে অনেকেই এয়ারলাইন্স থেকে SMS পেয়ে গেছেন, পাচ্ছেন টিকিট। জসিম জুয়েলের রিপোর্ট। সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে ভিসার মেয়াদ বিবেচনায় সৌদি আরব যেতে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। প্রবাসীরা এই পদ্ধতিতে সমর্থন করলেও দেখা দিয়েছে নতুন সংকট। অনেকের অভিযোগ, সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে এখনও টিকিটের জন্য কোনো বার্তা পাননি, কিন্তু 2 দিন আগে ফর্ম পূরণ করেও অনেকে SMS পেয়েছেন। আমাদের কোনো এখনো মেসেজ আসে নাই। যারা পরে আসছে 7 তারিখ আসছে ফর্ম জমা দিয়ে গেছে, আমি ফোন করে বলছি যে ফর্ম জমা দিতে হবে, তারপরে মেসেজ আসবে কি।
তারপর তার 7 তারিখে এসে মেসেজ ফর্ম জমা দিয়ে গেছে, তাদের মেসেজ এসে পড়ছে 8 তারিখে দিয়েছে ফর্ম পূরণ করে, তারা অলরেডি অনেকে সৌদি আরব চলে গেছে, এখন তাদের মেসেজ এসে পড়ছে, কিন্তু আমরা 7 তারিখে দিয়ে আমাদের কোনো মেসেজও নাই, কিছু টেলিফোনও করে নাই। তো আমাদের পরে যে মানে নাম লিখে দিয়ে গেছে, এই যে ভিসার মেয়াদ লিখে দিয়ে গেছে, এরার মেসেজ আইছে। তবে অধিকাংশ বলছেন এয়ারলাইন্স থেকে SMS পেয়েছেন। ডেট আছে 10/10/2020। তো আমরা এই তারিখ মোতাবেক আজকে আসছি। আজকে আসার পরে এখানে লাইন ধরে দাঁড়া করে রাখছে যে আপনাকে ওরা বলতেছে দিবে। আজকে এখানে থাকতে অফিসে, এখন আসছে, এখনো তো ভিতরে নেয়নি। 9টা বাজে থাকার জন্য বলছে। 10 তারিখে থাকার জন্য বলছে সকাল 9টা বাজে মেসেজে। প্রতিদিন প্রায় 3 শতাধিক টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কোভিড-19 আরও 23 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 5,500। রোহিঙ্গা ক্যাম্পের কারণে কক্সবাজারে 8,000 একরের বেশি বনভূমি উজাড়, বিজ্ঞানসম্মত বনায়নের পরামর্শ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কোভিড-19 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 15 জন পুরুষ ও 8 জন নারী। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,500-এ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের 217তম দিনে দেশের 109টি ল্যাবে 10,859টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,203 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,77,073 জন। নতুন 1,453 জন সহ সুস্থ হয়েছেন 2,91,365 জন। গেল 24 ঘন্টায় নতুন শনাক্তের হার 11.08%। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,790 জন। এরপরে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1,111 জন। মধ্যম আয়ের দেশে যাওয়ার পর যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় ভারত, জাপান, কানাডা সহ অন্যান্য দেশের বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে উন্নয়নশীল দেশে পৌঁছার পরও যাতে কিছু সুবিধা পাওয়া যায় সেজন্য চেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত অনলাইন আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। এলডিসি গ্র্যাজুয়েশন 2024 শীর্ষক এই অনলাইন আলোচনায় করোনার কারণে ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল করে ভিশন 2041 বাস্তবায়নে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ দেন বক্তারা। এজন্য বিনিয়োগ বাড়াতে নতুন নতুন পরিকল্পনার কথা বলেন তারা। কোভিড is a major issue. Many countries are discussing how the low income and LDCs can be held. কারিগরি শিক্ষা ও কারখানার কর্মীদের প্রশিক্ষণ, ভ্যাট ট্যাক্স আদায়ে ছাড় দিয়ে ব্যবসা এগিয়ে নেওয়ার তাগিদ দেন কেউ কেউ। We can solve many problems only through go for zero tariff on basic raw materials. If we don't like the FTA, at least we can get ready to face the challenge of graduation by reducing our tariff. After graduation from the LDCs, if LDC is not included in Annex 7(1)(b), it will not be able to provide export subsidy. পদ্মা সেতু, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি আমূল বদলে যাবে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা মধ্যম আয়ের দেশে পৌঁছাতে সরকার কাজ করছে বলে জানান। So we have to have a plan in place that we make full advantage of the opportunities and how we will face the challenges. ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে আরও উন্নতির তাগিদ দেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের পর গেল 3 বছরে 8,163 একর সংরক্ষিত বনভূমি উজাড় হয়েছে। এ অবস্থায় কিছু উন্নয়ন সংস্থা বনায়নের উদ্যোগ অব্যাহত রেখেছে। তবে তার টেকসই না হওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। বিজ্ঞানসম্মতভাবে বনায়নের পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু শিবির গেল 3 বছরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চাপে বদলেছে উখিয়া টেকনাফের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। সংরক্ষিত সবুজ বন নেই, পাহাড়গুলো হয়েছে নেরা, যেখানে সেখানে পাহাড় কাটা হয়েছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পরিসংখ্যান বলছে 8,163 একর সংরক্ষিত বন উজাড় হয়েছে। জ্বালানিতেই গেছে 4,027 একর বনের গাছ। আর বসতি গড়তে 4,136 একর সংরক্ষিত বনভূমি নেই হয়ে গেছে।
পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা পরিবারগুলোকে এলপি গ্যাস দেওয়া হলেও থামেনি বৃক্ষনিধন। এই বনটা ছিল অত্যন্ত সমৃদ্ধ বন, বিভিন্ন দেশীয় বৃক্ষ প্রজাতির সমাহারে সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। এই রোহিঙ্গারা এখনো কিন্তু বনের ভিতর যায়, গাছপালা কেটে দিয়ে আসে, অনেক সময় তারা জ্বালানি কাঠ সংগ্রহ করে, অনেক সময় তারা এটা এখন ব্যবসাতেও নেমে গেছে যে কুটি কেটে দিয়ে আসে, এগুলো বাজারে বিক্রি করে। এলাকার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। হাতির করিডোরে অরণ্য নষ্ট হওয়ায় সংঘাত বাড়ছে, চেষ্টা আছে নতুন বন সৃজনের। আপনি ইচ্ছা করলে বন বানাতে পারবেন না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটাকে যথাসাধ্য গ্রিন করা, যথাসাধ্য পরিবেশ বান্ধব, পরিবেশ আরো উন্নত করা, এই নিয়ে আমরা কাজ করতেছি এবং আগের চেয়ে অবস্থা ভালো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের জরিপ বলছে, নতুন বনায়ন হচ্ছে ঠিকই, তবে সব উদ্ভিদ সঠিক পন্থায় লাগানো হচ্ছে না। এটাও পরামর্শ দিয়েছি যে এখানে কোন জায়গায় কোন ধরনের প্রজাতিগুলো লাগানো উচিত হবে এবং কখন বনায়ন করা উচিত হবে, বনায়ন করার পর বা চারা লাগানোর পরে কি কি ধরনের পরিচর্যা বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে। হাজার বছরের প্রাকৃতিকভাবে এখানকার বনায়ন, প্রকৃতি বাঁচাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার একেএম নুরুন নবীকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে জরুরি বিমান পরিবহন ও মেডিকেল ইভাকুয়েশন সেবা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিকেল ইভাকুয়েশন পরিচালনা করা হয়। করোনা আক্রান্ত ডাক্তার একেএম নুরুন নবীর অবস্থার অবনতি হয়, জরুরি ভিত্তিতে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ঢাকা 5 আসনের উপনির্বাচনের প্রচার জনসংযোগ। শেষ মুহূর্তে ভোট চাইতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস প্রতিশ্রুতি। জসিম জুয়েলের রিপোর্ট। 17 অক্টোবর ঢাকা 5 আসনে উপনির্বাচন প্রচারণার সময় প্রায় শেষ, তাই শেষ মুহূর্তে যতটা সম্ভব ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। যাত্রাবাড়ি থেকে নির্বাচনী র্যালি করেন ঢাকা 5 আসনে মনোনয়ন পাওয়া মনিরুল ইসলাম মনু। বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেয়। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ প্রার্থী বলেন, ভোটের আগেই হেরে গেছেন বিএনপি প্রার্থী, তাই মিথ্যা অভিযোগ করছেন। যা হইতেছে তাদের নিজের আভ্যন্তরীণ কোন্দল জন্য হচ্ছে, আর এর কোনো আমি বিকল্প দেখি না। এবং তাও শুনছি বিএনপির মুখেই শোনা যে ওরা 10টার সময় নির্বাচনের 10টার সময় তারা নির্বাচন কেন্দ্রে ছেড়ে দিয়ে বলবে আমরা নির্বাচন থেকে নির্বাচনের পরিবেশ ভালো না, আমরা প্রত্যাখ্যান করলাম। বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদও যাত্রাবাড়ি এলাকায় প্রচারণা চালান। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ প্রতিটি কেন্দ্রে অবস্থান করব। এই সরকার যদি এই নির্বাচনে কোনো কারচুপি করার চেষ্টা করে, ইনশাল্লাহ এই সরকারের পতন আন্দোলন এখানে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ বিএনপি প্রার্থীর। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে 15% কোম্পানির নেই কার্যকর ওয়েবসাইট, দ্রুত হালনাগাদের তাগিদ। করোনা পরিস্থিতিতে ট্রাম্পের গোয়ারতুমি চলছে, বাতিল দ্বিতীয় নির্বাচনী বিতর্ক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নন্দিত চিত্রশিল্পী এস.এম. সুলতানের 26তম মৃত্যুবার্ষিকী আজ। শৈশবে নড়াইলের আলো বাতাসে বেড়ে ওঠা সুলতানের জীবন জুড়ে রয়েছে গ্রামীণ জনজীবনের প্রভাব। কৃষিভিত্তিক সমাজের পটভূমি ও মানুষের সংগ্রামকে কেন্দ্র করে সৃষ্টি হয় তার চিত্রকর্ম। সংগ্রামশীল মানুষের জীবনচিত্র তাকে বিশ্বব্যাপী সমাদৃত করেছে। বাংলার কৃষক, মেহনতি মানুষের দুঃখ, যাপিত জীবন ও সংগ্রাম তার তুলিতে পেয়েছে শিল্পের মর্যাদা। আদিত্য মামুনের রিপোর্ট। 1923 সালে নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। তার শৈশবের নাম লাল মিয়া।
1928 সালে স্কুলে ভর্তি হলেও কিছুদিন পরই বাবার সাথে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। ফাঁকে ফাঁকে আঁকতে থাকেন সুলতান। পরে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। ফিরে আসেন লেখাপড়া শেষ না করেই। শুরু করেন আদিবাসীদের সাথে জীবনযাপন। তার চিত্রকর্মেও এসবের ব্যাপক প্রভাব। 1947 সালে সুলতানের একক চিত্র প্রদর্শনী হয়। সুলতানের চিত্রকর্ম জুড়ে রয়েছে গ্রামীণ সংস্কৃতি, পরিবেশ, নদী, কৃষক, পশু পাখি এবং মানুষের নিরন্তর সংগ্রামের উপাখ্যান। সুলতানের আঁকা ছবি পিকাসো, সালভাদর দালির সাথে প্রদর্শিত হয় ইউরোপের বিভিন্ন দেশে। নিজের জীবন দর্শন ও প্রেম সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেন স্কুল। প্রচলিত চিত্রকলার ধরন তিনি গ্রহণ না করে নিজস্ব শৈলীতে এঁকেছেন। মানুষ ও প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করেছেন বারবার। 1982 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে ম্যান অব অ্যাচিভমেন্ট সম্মাননা দেয়। গুণী এই শিল্পী পেয়েছেন 21 ও স্বাধীনতা পদক। 1994 সালের 10 অক্টোবর পাড়ি জমান অনন্তে। সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবন আচরণ তার শিল্পকর্মে যেভাবে উদ্ধৃতি করেছেন এবং শিল্পে উপস্থাপন করেছেন, তা এই প্রজন্মের শিল্পীদেরকে এবং এই প্রজন্মের সংস্কৃতিমনা মানুষদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে এবং আবেগ আপ্লুত করে এবং শিল্পের জায়গাটি আরও প্রসারিত করে। সুলতান বেঁচে থাকবেন তার সৃষ্টিতে, মানুষের সংগ্রামশীলতায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত 16 জনকে রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। শনিবার সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বালুখালী চেকপোস্টের সদস্যরা ক্যাম্পে তল্লাশি চালিয়ে 4টি রামদা সহ পালিয়ে যাওয়ার সময় 4 রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে। অন্যদিকে সোনারপাড়া চেকপোস্টে তল্লাশি করে 12 রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার রোহিঙ্গারা কুতুপালং ক্যাম্পে দু গ্রুপের সংঘর্ষের সাথে জড়িত ছিল। গ্রেফতারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করছিল তারা। গাজীপুরের কালিয়াকৈরের বারৈপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে একটি জুতার কারখানা। বিকেল 4:30টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কবিরুল আলম জানান, বারৈপাড়া এলাকায় এফপি ফুটওয়্যার কারখানার একটি টিন শেডে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 4.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাধ্যতামূলক হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত 15% কোম্পানি নেই কোনো কার্যকর ওয়েবসাইট। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়েবিনারে এমনটাই জানান বিএসইসির কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। বলেন, কোম্পানির 3 বছরের বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে থাকার বাধ্যবাধকতা থাকলেও তা মানছেন না 7% কোম্পানি। এমনকি 32টি কোম্পানির 62 জন পরিচালক মারা গেলেও ওয়েবসাইটে তা হালনাগাদ করা হয়নি। দেশের পুঁজিবাজারকে বিশ্বের গণ্ডিতে নিয়ে যেতে চায় বিএসইসি। উল্লেখ করে শামসুদ্দিন আহমেদ আরও বলেন, এই ধরনের অনিয়মকে আর ছাড় দেওয়া হবে না। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি, রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি। 3 আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই, আদালতে নিপীড়ক মাইনুদ্দিনের দোষ স্বীকার। এসডিজি অর্জনে দ্রুত বিচার পাওয়ার অধিকার নিশ্চিতের তাগিদ, নগর আদালত প্রতিষ্ঠায় গুরুত্ব। এক বেঞ্চে 1 মাসে 55 মামলার নিষ্পত্তি, আপিল বিভাগেও কমছে জট। সৌদিগামীদের জটিলতা পুরোপুরি কাটেনি, ফর্ম পূরণ করেও অনেকেই পাচ্ছেন না টিকেটের SMS। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।